এই মুহূর্তে আমরা দেখছি পুলিশ এবং শিক্ষার্থীরা কিন্তু একেবারে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। পরিস্থিতি কিন্তু একেবারে কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা দেখছি হাসিনার মতো কপাল পড়তে যাচ্ছে ডক্টর ইউনূসেরও। দুপুরের পর ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও এবং ভাঙচুর করলো শিক্ষার্থীরা। উত্তল শাহবাগ ডক্টর ইউনূসের ডেডলাইন ঘোষণা করলো শিক্ষার্থীরা। ডক্টর ইউনূস সরকার কি কোথায় গেছে? ডরে কাঁপতেছে, তরতর হচ্ছে। যদি তাই না হয় তাহলে মানে আমাদের সক্ষমতার জায়গাটা কোনটা? আমাদের যে বাহিনীগুলো আছেন তারা আসলে কোনভাবে ডিল করতেছেন? বিশেষ করে আমি মনে করি বিজিবি এবং নৌবাহিনী। বাংলাদেশে নীরবে নিভৃতে পর্দার অন্তরালে 111 ঘটে যাচ্ছে। দর্শক, আর ঠেকানো যাচ্ছে না। বাংলাদেশের সবকিছু সেনাবাহিনীর নিয়ন্ত্রণে যাচ্ছে। এস আলম মানে সাইফুল আলম, যিনি বাংলাদেশ থেকে বিপুল অঙ্কের টাকা পয়সা চুরি করে সিঙ্গাপুর গিয়েছেন এবং বিভিন্ন দেশের নাগরিকত্ব নিয়েছেন। তো সেই সাইফুল আলম, আমরা সবাই তাকে এস আলম বলেই চিনি, এস আলম গ্রুপের সেই সাইফুল আলম মাসুদ, ধারণা করা হয় যে তিনি বাংলাদেশ থেকে প্রায় $20 বিলিয়ন সরিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রদর্শক, আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রদর্শক, একটু কথা বলবো, আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয় বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না আবার একটি লাইক দিয়ে আমরা সকল বিস্তারিত করে আলোচনাগুলো দেখে আসি। চলুন। আমি দুঃখিত আমার ভিডিওর ক্যাপশনের জন্য, কিন্তু এই মুহূর্তে যা দেখছি এর বাহিরে আমার শব্দ আসে না যে ডক্টর ইউনূস সরকার কি কোথায় গেছে? ডরে কাঁপতেছে, তরতর হচ্ছে। যদি তাই না হয় তাহলে মানে আমাদের সক্ষমতার জায়গাটা কোনটা? আমাদের যে বাহিনীগুলো আছেন তারা আসলে কোনভাবে ডিল করতেছেন? বিশেষ করে আমি মনে করি বিজিবি এবং নৌবাহিনী। আমরা সরকারের প্রেক্ষাপট পরিবর্তনের পর ভারত বাংলাদেশ সীমান্তে আমাদের বিজিবি ভাইদেরকে বিরল দৃশ্যে দেখেছি, যেখানে বিএসএফ বিজিবির পা ধরে আছে। তবে মিয়ানমার সীমান্তে দৃশ্যপটটা ভিন্ন। আপনি আশ্চর্য হবেন যে মাত্র গত 3 দিনে, গত এক সপ্তাহে 4টা ট্রলার সহ 51 জন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এটা কিন্তু একটা হিউজ চ্যালেঞ্জিং। আমি 3 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, এরপর থেকে টানা কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। আসলে আমাদের সরকার এই মুহূর্তে, যে ইন্টারিম সরকার আছে, তাদেরকে কি মিয়ানমার পাত্তা দিচ্ছে না বা আরাকানরা পাত্তা দিচ্ছে না? যদি দিয়াই থাকে, এই যে ঘটনাগুলো ঘটছে এটার বিপরীতে আমরা আমাদের নিরাপত্তা সমুদ্রপথে কি দিচ্ছি? আমাদের দেশের মানুষের সক্ষমতা বা নিরাপত্তার ক্ষেত্রে আমরা কি কাজ করছি? আমাদের দুর্বল জায়গাটা কোনটা? যে আমরা কি মিয়ানমারের কাছে ম্যামে করব? এই কথাটা কেন বললাম দেখেন, মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা কক্সবাজারের টেকনাফের নাফ নদ থেকে 2টি মাছ ধরার ট্রলার সহ বাংলাদেশি 11 জন জেলেকে ধরে নিয়ে গেছে গতকালকে। টোটাল এক সপ্তাহে 4টি ট্রলার সহ 51 জন বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শাহপরীর দ্বীপ জেটি ঘাটে বোট মালিক সমিতি যেটা আছে, সেখানে সাধারণ সম্পাদক বলছেন, স্থানীয় জেলেদের মাধ্যমে আমরা শুনছি যে সাগর থেকে মাছ ধরে নৌঘাটে ফেরার পথে আরাকান আর্মি যারা সদস্য আছে তারা এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। স্পিড বোটে এসে অস্ত্রের মুখে ট্রলারগুলোকে এবং জেলেদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। আর এখানে আমরা যতটুকু দেখছি, আমরা সব মিলিয়ে টেকনাফের যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন তিনি বলছেন যে জেলেদের মাছ ধরার সময় সতর্ক থাকতে হবে যেন মিয়ানমার সীমান্তে অনুপ্রবেশ না করে। আমরা বুঝতে পারলাম যে অনেক সময় হয়তো মাছ ধরতে ধরতে টেকনাফ থেকে আমরা মিয়ানমার সীমান্তে ঢুকে যাচ্ছি। এটা আমাদেরও সচেতন থাকা উচিত, কারণ এই ঘটনাগুলো যেহেতু ঘটছে। তবে এর পাশাপাশি আমাদের জেলেদেরকে সতর্ক করা, অথবা সমুদ্রে যে সীমান্ত রেখা অনেকে হয়তো বোঝে, অনেকে বোঝে না, কারণ পানির মধ্যে বিশাল সাগর, এখানে হয়তো বা 2 হাত বা 10 হাত ভিতরে ঢুকে যাচ্ছে, এরপরে কিন্তু স্পিড বোটে এসে এরা ঘটনা ঘটাচ্ছে। তো আমাদের নিরাপত্তা বাহিনী অন্তত থাকা উচিত যে না, আরাকান আর্মির সামনে আমাদের একটা যুদ্ধ জাহাজ আছে অথবা একটা সামরিক অ্যাক্টিভিটিজ আছে, যে আরাকান আর্মি মিনিমাম লেভেলে চিন্তা করবে যে না দেখো বাংলাদেশের যারা সীমান্তরক্ষী তারা এখানে আছে, ওয়ার্নিং দিতে পারি, কিন্তু ধৈর্য নিয়ে চলে যাওয়ার মতন সন্ত্রাসী কর্মকাণ্ড এটা আমরা করতে পারি না। কারণ আমরা এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ এই আরাকান গোষ্ঠীর জন্য দিতে পারি নাই। উল্টা আমরা যতদূর শুনতেছি যে আরাকান আর্মি তলে তলে বাংলাদেশ নিয়ে, সীমান্ত নিয়ে অনেক ধরনের কুপরিকল্পনা আছে। এখন আরাকানরা বিশাল একটা গোষ্ঠী, রানিং গভর্নমেন্টের বিরুদ্ধে তারা যুদ্ধ করে জয়লাভ করছে, এমনকি হয়তো আগামীতে তারা সরকার গঠন করবে। যদি তাই হয় তাহলে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলোর মতন আমরা আরাকান আর্মির সাথে কেন প্ল্যান বিতে যোগাযোগ করছি না বা তাদের সাথে সম্পর্ক রাখছি না? তলে তলে রাখা লাগবে, কারণ এটা মিয়ানমারের সাথে আবার চুক্তি ভঙ্গ হয়ে যাবে। বাট যেমনি হোক আমার দেশের নাগরিকদের নিরাপত্তা অথবা সতর্কতা দুইটার একটা কিন্তু থাকা দরকার। বাংলাদেশে নীরবে নিভৃতে পর্দার অন্তরালে 111 ঘটে যাচ্ছে। দর্শক, আর ঠেকানো যাচ্ছে না। বাংলাদেশের সবকিছু সেনাবাহিনীর নিয়ন্ত্রণে যাচ্ছে। একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে সেনাবাহিনী ছাড়া বাংলাদেশের এই যে অস্থিরতা বা বিপ্লব পরবর্তী যে বাস্তবতা, এটা থেকে উত্তরণ সম্ভব নয়। সবকিছুতে সেনাবাহিনী লাগবে। এবং বাস্তবতা এটাই, হাসিনা পালানোর পর 3 দিন কোনো সরকার ছিল না, এবং ওই 3 দিন ইনফরমাল সরকার ছিল সেনাবাহিনী। সেনাবাহিনী বলেছিল আর একটা গুলি চলবে না, আমি আপনাদের দায়িত্ব নিলাম, আমরা আপনাদের দায়িত্ব নিলাম। এরপর আরেকটা সরকার এসেছে, ঠিক আছে, দ্যাট ইজ নট ব্যাকড বাই মিলিটারি অর চুজেন বাই মিলিটারি, কিন্তু প্রফেসর ইউনূসকে স্বাধীনভাবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কাজ করতে দেননি। এটা ইউনূস নানানভাবে বলেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে নানান কিছু সেনাবাহিনী নিয়ন্ত্রণ করেছে। এমনকি বিভিন্ন নিয়োগ, বিভিন্ন বদলি, এগুলোতেও সেনাবাহিনী হস্তক্ষেপ করেছে। এবং সেনাবাহিনীর কনসার্নের বাইরে
ওয়াকারুজ্জামান কিচ্ছু করতে দেয়নি, এবং এতেই ক্ষুব্ধ হয়ে রাগান্বিত হয়ে কষ্ট পেয়ে ইউনূস পদত্যাগ করতে চেয়েছিলেন। তো দ্বিতীয়বার আর পদত্যাগ না করলেও ইউনূস বশ্যতা স্বীকার করেছে। এর মানে অত্যন্ত ঠান্ডা মাথায় 5 আগস্টের পর থেকে সেনাবাহিনী দেশকে একভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করে আসছে, কিন্তু হাসনাত আব্দুল্লাহদের কারণে, আসিফ মাহমুদদের কারণে তেমন একটা পারেনি। কিন্তু এক পর্যায়ে আসিফ মাহফুজদেরকেও দুর্বল করে দেওয়া হয়েছে। এবং আপনারা দেখেছেন সেনাপ্রধান যে 18 মাসে নির্বাচনের কথা বলেছিল, সেই 18 মাসের কাছাকাছি সময়ের মধ্যেই দেশে নির্বাচন করতে সরকারের পক্ষ থেকে তোড়জোড় শুরু হয়ে গেছে। কিন্তু দেখেন 111 মানে এক আকাম একই পদ্ধতিতে বারবার ঘটে না, তাহলে জনগণ এটা বুঝে যায়, সেটা করতে দেয় না। যেমন হাসিনা 2014 সালে 5 জানুয়ারি একভাবে ভোট চুরি করেছে, 2018 সালে করেছে আরেকভাবে। এখন 2014 সালের মতো যদি বিনা ভোটে জিতে যেত, বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তো এটা আবার 18 সালে গ্রহণযোগ্য হতো না, কারণ জনগণ আগেভাগে বুঝে গেছে। জনগণ তখন বলতো, বা রাজনৈতিক দলগুলো বলতো, না বিনা ভোটে নির্বাচন আর হবে না। তো হাসিনা বলতো, না না বিনা ভোটে আর হবে না, ঠিক আছে। পরে 18 সালে কিন্তু নির্বাচন হয়েছে, কিন্তু রাতে ভোট হয়েছে, সব দল অংশগ্রহণ করেছে। এরপরে 18 পর রাজনৈতিক দলগুলো বলছে, না নিশি রাতে নির্বাচন আর হতে দেব না। তারপর 24 হাসিনা বলছে, না নিশি রাতে ভোট আর হবে না, রাতে ভোট হবে। এটা হাসিনা বলেছে, নির্বাচন কমিশন বলেছে। 24 সালে চুরি করেছে আরেকভাবে, ডামি নির্বাচন। এখন যদি টিকতে পারতো 29 সালে বলতো, না না সেই ডামি নির্বাচন আর হবে না, সেবার হতো অন্যভাবে, কি সেটা আমাদের মাথায় হয়তো বলতো না। যেমন 24 ডামি নির্বাচন, 18 রাতে নির্বাচন, এটা আমরা প্রেডিক্ট করতে পেরেছিলাম। এমনকি 14 সালে 5 জানুয়ারি ভোটার বিল নির্বাচনের মাধ্যমে টিকে যাবে, এটাও ছিল আনইমাজিনেবল। ঠিক তো 111 বাংলাদেশে 2007 সালে ঘটেছে। এখন ঠিক ওইভাবে আবার ঘটবে এটা কখনোই নয়। এবার ঘটবে কিভাবে, দ্যাটস ডিফারেন্ট। এবার পর্দার অন্তরালে আমাদেরকে বুঝতে দেবে না, অন্যভাবে ঘটে যাবে, কিন্তু পরবর্তীতে আমরা ফলাফল পাবো। এবং যখন এটা বুঝবো তখন কিছু করার থাকবে না। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা এরকম, যেমন ভোট চুরি কোনো একবার করতে পারলে, মানে ভোটটা হয়ে গেল, তারপরে হাজারো চুরির অভিযোগ আনলো, কিছু আসে যায় না, ওই ভোট বাতিল হয় না। 5 জানুয়ারি বলেন আর 18 সালের কথা বলেন, আপনি হাজারো চুরির প্রমাণ নিয়ে আসেন, কোনো সমস্যা নেই, ভোট হয়ে গেছে, সরকার থেকে গেছে। যতই জনগণ বুঝুক যে 111 ঘটে গেছে, কিছু করার নাই, 111 টিকে গেছে, বিষয়টা এরকমই হবে। তাই নীরবে নিবৃত্তি কিন্তু ঘটে যাচ্ছে। এটা আমরা দেখছি যে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই এই সেনাবাহিনীর যে নিয়ন্ত্রণ, এটা শুরু হচ্ছে। আর 111 এর একটা ডাইমেনশন হচ্ছে সবকিছুতে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ, সেনাবাহিনী সবকিছু নিয়ন্ত্রণ করবে, এটি হচ্ছে 111। আর সরকারে যারা থাকবে বা সিভিল অ্যাডমিন যারা থাকবে, এরা হবে শো, সেনাবাহিনী যেটা বলে দিবে ওইটাই। দেখেন এটা স্টার্টিংটা হচ্ছে ডাকসু নির্বাচন থেকে। ডাকসু নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে, এবং ডাকসু নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত এটা ওহির মতো নাজিল হয়েছে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই ধরনের কোনো প্ল্যান ছিল না। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো মারামারি নেই, সেনাবাহিনীকে দরকার কেন একটু বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে, অনেক কিছুই আছে, দ্যাটস রাইট, কিন্তু তারপরও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত সুন্দর সহাবস্থান ইতিহাসে কখনো ছিল না, 21 সালের পর থেকে কখনো ছিল না। এখানে বাম রাম ইসলামপন্থী ছাত্রদল শিবির একে অপরে ঝগড়া করে, একে অপরের বিরুদ্ধে স্লোগান দেয়, কিন্তু গায়ে হাত দেয় না। পাশাপাশি মিছিল করে, উত্তপ্ত বাক্য বিনিময়ে, কিন্তু গায়ে হাত দেওয়ার কোনো সুযোগ নেই। মানে মারামারির যুগ ঢাকা বিশ্ববিদ্যালয় নেই, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কালচার হয়েছে মারামারি করলে সে শেষ। আপনারা দেখেছেন যে এক ভিপি প্রার্থী মহসিন হলের আঘাত করেছে লাইট দিয়ে অথবা ছুরি দিয়ে রুমমেটকে, হল থেকে বহিষ্কার এবং তার ছাত্রত্ব বাতিল হবে। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এগুলো চলবে না, এখন নাই কোনো মারামারির কথা শুনেছেন? অথচ মারামারি লাশ পড়া এটা একটা সময় বিশ্ববিদ্যালয়গুলোতে নিত্যনৈমিত্তিক ব্যাপার ছিল, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এগুলো নাই। তারপরও সেনা মোতায়েনের সিদ্ধান্তটা এটা কোথা থেকে এসেছে, এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাথায় ধরে নেই। আর সেনা মোতায়েন বা এগুলো যদি প্রয়োজন হয় তাহলে ছাত্র সংগঠনের সাথে অথবা প্রার্থীদের সাথে আলাপ আলোচনা করে তারপরে করার কথা। আচরণবিধি বা সিদ্ধান্ত এইভাবেই হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব সিদ্ধান্ত গণতান্ত্রিক প্রক্রিয়া হয়, কিন্তু না, প্রার্থীরা জানেনই না, হঠাৎ করে শুনছেন যে সেনা মোতায়েন হবে, ভোট কেন্দ্র সেনাবাহিনী নিয়ন্ত্রণে থাকবে, অথচ এরকম মারামারির কোনো পরিস্থিতি নেই। পরিস্থিতি হচ্ছে নির্বাচন বানচাল করার একটা শঙ্কা, কিন্তু ভোট কেন্দ্র দখল করে কেউ ভোট চুরি করবে এরকম কোনো শঙ্কা নাই। আর যদি সেটা হয়ে থাকে তাহলে প্রার্থীদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এটা করবে, কিন্তু না, সেনা মোতায়েন। মানে এই যে সেনা মোতায়েনের সিদ্ধান্তটা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বাভাবিকভাবে নেয়নি, এটা এমন কোন জায়গা থেকে ওহির মতো নাজিল হয়েছে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর না করতে পারে না। এটা কি বলে 111। এবং দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের নিয়ন্ত্রণে সেনাবাহিনী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা সেনাবাহিনীর সাবঅর্ডিনেশনে, যেটা 111 এই ঢাবির সাথেই সেনাবাহিনীর ঝামেলা হয়েছিল, আপনাদের মনে আছে কি উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল, সেখান থেকে শুরু। এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত, এরপরে দেখবেন সব জায়গায়। এরপরে শিল্পী সমিতি নির্বাচন হোক,
দেখেন, এটা একটা ছাত্র সংসদ নির্বাচন, জাতীয় নির্বাচন কিচ্ছু না। সম্প্রতি এস আলম মানে সাইফুল আলম, যিনি বাংলাদেশ থেকে বিপুল অঙ্কের টাকা পয়সা চুরি করে সিঙ্গাপুর গিয়েছেন এবং বিভিন্ন দেশের নাগরিকত্ব নিয়েছেন। তো সেই সাইফুল আলম, আমরা সবাই তাকে এস আলম বলেই চিনি, এস আলম গ্রুপের সেই সাইফুল আলম মাসুদ। ধারণা করা হয় যে তিনি বাংলাদেশ থেকে প্রায় $20 বিলিয়ন সরিয়েছেন। আমাদের বাংলাদেশের রিজার্ভ 30 বিলিয়ন, উনি সরিয়েছেন 20 বিলিয়ন। ওনাকে প্রায় 60টি ব্যাংক দিয়েছিলেন শেখ হাসিনা, প্রায় 60টি ব্যাংক ওনার হাতে তুলে দেওয়া হয়েছিল, ইনক্লুডিং ইসলামী ব্যাংক। এবং বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুও কিন্তু ওনারই ব্যক্তিগত কর্মচারী ছিলেন। তো সেই এস আলম, আমরা ব্যারিস্টার সুমনকে চিনি, তার অনেক খারাপ গুণ থাকলেও মাঝে মধ্যে তিনি কিন্তু সত্য কথা বলতেন। এই ব্যারিস্টার সুমন তিনি রিট করলেন যে কেন এই মাসুদ একের পর এক ব্যাংক লুট করতেছে এবং সরকার কিছু বলতেছে না, এটা তদন্ত শুরু হোক। তখন আমার খেয়াল আছে বিচারপতি এনায়েতুর রহিম, যিনি নিজেকে শপথবদ্ধ রাজনীতিবিদ বলে দাবি করতেছিলেন, যদিও হাসিনা পালিয়ে যাওয়ার পরে সব বিচারপতিরা বরখাস্ত হয়েছিল, সঙ্গে এনায়েতুর রহিম বরখাস্ত হয়েছিলেন, কিন্তু সেই এনায়েতুর রহিম এই এস আলমের বিরুদ্ধে যে কোনো অনুসন্ধান, সরকারি অনুসন্ধান বা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের অনুসন্ধান, এগুলো সব তার বিচারপতির ক্ষমতা প্রয়োগ করে মানে একেবারে নির্বাচন পর্যন্ত স্থগিত করেছিলেন। নির্বাচন হয়েছে না যে 2023 সালের জানুয়ারিতে, সেই 2023 সালের জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছিলেন এবং তারপর তার হয়নি, তারপরে তার কিছুদিন পর সরকারি পড়ে গেল। তো এই সাইফুল আলম মাসুদ তিনি চলে গিয়েছেন এবং তিনি চেষ্টা করেছেন ডক্টর ইউনূসকে ম্যানেজ করার জন্য বা তার সরকারকে ম্যানেজ করার জন্য, পারেননি। এবং তিনি মনে করেছিলেন যে তিনি ম্যানেজ করে ফেলবেন, কারণ টাকা পয়সা তো তার আছে, তার এত টাকা আছে যে মানে সেটা এখন অন্যতম ধনী বিশ্বের, তো পারেননি। তো এর ভিতরে তার মা মারা গেল, চেয়েছিলেন দেশে আসতে, কিন্তু সরকারের কাছ থেকে গ্রিন সিগন্যাল পাননি, কারণ তিনি জানেন যে তিনি দেশে আসলে গ্রেপ্তার হবেন, এই কারণে আসতে পারেননি। তো তাকে ছাড়াই তার মার দাফন কাফন হয়। তো সেই এস আলম যে আসলে শেখ হাসিনার বদন্যতার সুযোগে এই একটা লোককে, আমি সবসময় বলি যে একটা ইঞ্জিনিয়ার, একটা ওসি, এরা কিন্তু ঘুষ খাইতে কিন্তু কষ্ট আছে, ঘুষ খাওয়া কিন্তু সোজা না। একটা ইঞ্জিনিয়ার একটা ঠিকাদারের সঙ্গে দরদাম করে, পার্সেন্টেজের হিসাব নিকাশ করে, নেগোসিয়েশন করে, একটা ওসি গ্রামগঞ্জে দূরে দূরে আছে, ওর দূরে ডাকাত দূরে, তারপর ওদের কাছ থেকে টাকা জোর করে আদায় করে, তাই না? কিন্তু ব্যাংক 7টা ব্যাংক দিল, একদম ব্যাংক থেকে এইভাবে টাকাগুলো সব তুলে নিয়ে বিদেশে নিয়ে গেল। ব্যাংক ডাকাতি হচ্ছে মানে একটা নির্মম নিকৃষ্ট ডাকাতি, একটা দেশকে ধ্বংস করে দেয়। তো এখন নয়া দিগন্তের খবর, এই এস আলম সম্প্রতি দিল্লি গিয়ে পলাতক শেখ হাসিনার সঙ্গে গোপন বৈঠক করে এবং তাকে 2500 কোটি টাকা হস্তান্তর করেছেন পার্টি পরিচালনার জন্য, এবং আরও 2000 কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর উদ্দেশ্যে। সত্য মিথ্যা জানি না, এটা নয়া দিগন্তের খবর। এস আলমের সঙ্গে দিল্লিতে হাসিনার একাধিক গোপন মিটিং, প্রাথমিকভাবে 2500 কোটি টাকা হস্তান্তর। এখানে লিখেছে যে দেশকে আবার অস্থির করে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন ফেরাতে নতুন পরিকল্পনা হয়েছে। শেখ হাসিনার সাথে মিলে ব্যাংক তহবিল লুটের জন্য অভিযুক্ত জনগণের টাকা পাচারকারী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের একাধিক বৈঠকে। এই উদ্দেশ্যে এস আলম সম্প্রতি দিল্লি গিয়ে পলাতক শেখ হাসিনার সঙ্গে গোপন বৈঠক করে তাকে 2500 কোটি টাকা হস্তান্তর করেছেন এবং আরও 2000 কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়ে এসেছেন বাংলাদেশকে অস্থিতিশীল করে আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর উদ্দেশ্যে। গত 2রা আগস্ট পবিত্র ওমরা পালনকে সামনে রেখে আওয়ামী লীগ ফ্যাসিবাদের অন্যতম দোসর সাইফুল আলম মাসুদ সিঙ্গাপুর থেকে একটি ফ্লাইটে সৌদি আরব যান। তার একদিন পর 3রা আগস্ট তিনি মক্কা কোলক টাওয়ারের ফেয়ারমাউন্ট হোটেলে ওঠেন। একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে পবিত্র ওমরা পালন করার দোহাই দিলেও সাইফুল আলম মাসুদের মক্কায় যাওয়ার উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি সেখানে যান মূলত বাংলাদেশ থেকে পালানো আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে, এবং মক্কার ফেয়ারমাউন্ট হোটেলে বসে তিনি পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সূত্রটির মাধ্যমে জানা গেছে যে ফ্যাসিস্ট হাসিনার দোসর এবং জনগণের অর্থ আত্মসরকার হিসেবে চিহ্নিত সাইফুল আলম মাসুদ দেশ থেকে পাচারকৃত অর্থের বিনিময়ে মক্কায় একটি বিলাসবহুল হোটেল কেনার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গেও জরুরি মিটিং করেন। মক্কায় পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দেশবিরোধী বিভিন্ন পরিকল্পনা সাধন শেষে 4 আগস্ট এস আলম মদিনায় চলে যান এবং ইলাফ আল তাকওয়া হোটেলে ওঠেন, এবং সেখানে তিনি চট্টগ্রামের কিছু চিহ্নিত আওয়ামী ব্যবসায়ীদের সঙ্গে দেখা করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। 2 দিন সেখানে অবস্থান শেষে 6 আগস্ট তিনি দুবাই চলে যান। আরব আমিরাতের দুবাইতে কোনো রকম কাল বিলম্ব না করে 6 আগস্ট বিশেষ ফ্লাইটে, তিনি আবার এখন বিশেষ ফ্লাইটও নেন, মানে একটা রিজার্ভ ফ্লাইট, মানে ছোট বিমান ভাড়া করে আর কি, বিশেষ ফ্লাইটে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান এস আলম। প্রাপ্ত তথ্য অনুসারে দিল্লি সফরে তার সঙ্গী ছিলেন তার স্ত্রী ফারজানা পারভিন সহ তার ছোট ছেলে এবং ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান। দিল্লিতে নেমে তারা ওঠেন ভারতের 5 তারকা হোটেল দ্য ওবেরয় নিউ দিল্লিতে, আর সেখান থেকেই শুরু হয় এস আলমের এই সফরের মূল এজেন্ডা। এই সময় তার সঙ্গে দেখা করেন পলাতক সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল, ওই যে মোদী চৌধুরীর বলা, জাহাঙ্গীর কবির নানক এবং মোহাম্মদ আলী আরাফাত সহ অনেকে, মূলত দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ষড়যন্ত্র এবং আলোচনা হয় তাদের মধ্যে। এস আলমের দিল্লি সফরের সবচেয়ে বড় এজেন্ডা ছিল স্বয়ং শেখ হাসিনার সঙ্গে গোপন মিটিং। 8 আগস্ট দুপুরে হোটেলে এস আলম তার সব ফোন ও ইলেকট্রনিক্স ডিভাইস রেখে একটা নাম্বার প্লেটহীন গাড়িতে রওনা করেন, আর পথে 2 বার পরিবর্তন করা হয় তাকে বহনকারী বিশেষ গাড়ি। অবশেষে তার গাড়িটি পৌঁছায় শেখ হাসিনার লুটিন্স বাংলো জোন LB জেডে অবস্থিত হাসিনার বাসভবনে।
সেখানে অ্যাসালম বেলা 1টা থেকে সন্ধ্যা 6টা 27 মিনিট পর্যন্ত অবস্থান করেন। দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা 27, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তার মানে 5.5 ঘন্টা। এই দীর্ঘ সময়ে শেখ হাসিনার সঙ্গে একান্ত আলাপ হয় অ্যাসালমের। তথ্যমতে এই সময় ভারতের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও সেখানে উপস্থিত ছিলেন। ওই বৈঠকে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করা ও ক্ষমতায় ফিরে আসতে তার দীর্ঘদিনের সহযোগী অ্যাসালমের কাছে 4,500 কোটি টাকা চান এবং অ্যাসালম তাকে এই পরিমাণ টাকা দিয়ে সম্মত হন। এই অর্থ নির্দিষ্ট কিছু খাতে ব্যয় করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল লবি এবং বিভিন্ন দেশের পলিসি মেকারদের আওয়ামী লীগকে সহযোগিতা করার জন্য ম্যানেজ করা। দ্বিতীয়ত, আগামী নভেম্বর ডিসেম্বরে বা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ওই সময় দেশ জুড়ে নাশকতা সৃষ্টি করে এমন অরাজক পরিস্থিতি সৃষ্টি করা যাতে অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নিতে বাধ্য হয়। তৃতীয়ত, সরকারি আমলা, পুলিশ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কিনে ফেলা। চতুর্থত, আওয়ামী নেতা কর্মীদের জামিনের লক্ষ্যে খরচ করা। এবং পঞ্চমত, অ্যাসালমের সুগার রিফাইনারি সহ দেশব্যাপী বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের মাধ্যমে আন্দোলন সংগঠিত করা। আর এই অর্থ গ্রহণ, বিতরণ এবং ব্যবস্থাপনার জন্য 3 জনের কমিটি গঠন করা হয়। দায়িত্বপ্রাপ্তরা হলেন জাকির কবির নানক, মোহাম্মদ আলী আরাফাত এবং মহিবুল হাসান চৌধুরী নওফেল। হাসিনার অবস্থানস্থল থেকে ফিরে এসে অ্যাসালম তার হোটেল দাওয়া বড়য় নিউ দিল্লিতে ওঠেন এবং 8 এবং 9 আগস্ট টানা 2 দিন তিনি ওই হোটেলে অবস্থান করে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের বিভিন্ন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সিরিজ মিটিং করেন। এরপর 10ই আগস্ট অ্যাসালম ফের শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার বাসভবনে যান, মানে দুইবার দেখা হয়েছে। সেদিন অ্যাসালম বেলা 3টা থেকে রাত 11টা পর্যন্ত সেখানে অবস্থান করেন। 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 8 ঘন্টা। এই মিটিংয়ে শেখ হাসিনাকে অ্যাসালম 2,500 কোটি টাকা প্রদান করেন এবং এই টাকা অ্যাসালম তার আদানি গ্রুপে থাকা $3 বিলিয়ন ইনভেস্টমেন্ট থেকে উঠিয়ে দেন। ও আচ্ছা, অ্যাসালমের ইনভেস্টমেন্ট আছে আদানি গ্রুপে, তো সে আদানি গ্রুপ থেকে এই $3 বিলিয়ন ইনভেস্টমেন্ট ছিল, সেখান থেকে উঠিয়ে এই টাকা দেন এবং বাকি 2,000 কোটি টাকা নভেম্বর মাসের প্রথম সপ্তাহে দেওয়ার প্রতিশ্রুতি দেন। পরদিন অর্থাৎ 11ই আগস্ট অ্যাসালম নয়াদিল্লি থেকে বিমানে মুম্বাইতে যান। তাহলে 11ই আগস্ট দিল্লি থেকে মুম্বাইতে যান এবং সেখানে অবস্থিত আম্বানি মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট এবং হাসপাতালে চিকিৎসা নেন। 15ই আগস্ট স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি দিল্লিতে ফিরে আসেন। এরপর 16ই আগস্ট শেষবারের মতো হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এবং দেশব্যাপী বিভিন্ন ষড়যন্ত্রের পরিকল্পনা করেন। সর্বশেষ 17ই আগস্ট তিনি দিল্লি সফর শেষ করে আবার সিঙ্গাপুরে ফিরে যান। এদিকে অ্যাসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের এই সফর এবং শেখ হাসিনার সঙ্গে একাধিক গোপন বৈঠক দেশকে আবারও একটি রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিপুল অঙ্কের অর্থ লেনদেন এবং এই অস্থিতিশীলতা সৃষ্টি ষড়যন্ত্র বাংলাদেশ সার্বভৌমত্ব গণতন্ত্রের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রদর্শক, যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই নিউজ চ্যানেল লিখা আসে, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।